যত সহজে তুমি তোমার সিদ্ধি লাভ করতে পারো। সেই সিদ্ধি লাভটা কি? সিদ্ধি লাভটা হলো গিয়ে তুমি নির্লজ্জের মতো চটি চেটে নাও, নির্লজ্জের মতো মেরুদণ্ড বেচে দাও। এই যে পরমব্রত টাইপের লোকের এবং সবার দেখবে আজকে সেম টেমপ্লেট। একটা কথা বলছি, আমাদের জোর করে করা হয়েছিল। সব মানে কত বড় এরা মানে ধড়িবাজ এবং কত বড় নিজেদেরকে বুদ্ধিমান ভাবে। এই যে এরা হলো টিপিক্যাল এলিটিস্ট, বুঝলে? এরা হলো এলিটিস্ট। এরা মনে করে এরাই শুধু শিক্ষা এরাই হায়ার এডুকেটেড, এরাই ইন্টেলেকচুয়াল। আর বাকি যারা অন্য কিছু বলবে তারা যেন গোয়া আর গোবিন্দ, তাদের কোনো আইডিয়া নেই। অটো অটো স্ট্যান্স থেকে শুরু করে নাটক, সিনেমা, গান, সবাইকে দলদাসে, পুলিশ সবাইকে দলদাসে পরিণত করেছিল। বঙ্গে পরিবর্তনের ঝড় মানে অতি প্রতীক্ষিত পরিবর্তন বলা যেতে পারে। পরিবর্তন কিন্তু টলিপাড়াতেও আসছে। লোকজন জার্সি বদলানো ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এখন বর্তমানে কেন্দ্রবিন্দুতে রয়েছে পরমব্রতদা। তাকে নিয়ে একাধিক আলোচনা হচ্ছে। টলিপাড়া পুরো 160 ডিগ্রি পরিবর্তিত হয়ে গেছে। আপনার কি মতামত? দেখো, তোমাকে এই ব্যাপারটা নিয়ে বলতে গেলে একটু সময় নিয়ে পেছনে যেতে হবে। এই পরম বলো বা যাই বলো, এর শুরু হয়েছিল 34 বছরের বাম রাজনীতির তরফ থেকে। এরা যেটা করেছিল ফার্স্টে সেটা হলো বাঙালি হিন্দুকে একটা পুরো পর্দা, চোখের সামনে পর্দা ঝুলিয়ে রাখা বলতে যা বোঝায় তাই। একটা ইউটোপিয়ান সিউডো সেকুলারিজমের একটা কনসেপ্ট নিয়ে এসে যে কোনো কিছু হিন্দু তার বিরোধে একটা ন্যারেটিভ ক্রিয়েট করা এবং খুব সূক্ষ্মভাবে এবং স্মুথভাবে প্রো ইসলামিক ন্যারেটিভ এবং এজেন্ডা পুশ করা। অনেক সিনেমা দেখা যায়, তুমি ভাববে আগে 786 নাম্বারটাকে এমনভাবে দেখানো যেন যে কোনো কিছু ভালো হওয়া হচ্ছে 786-র জন্য। দেখবে আগে কত সিনেমা সেরকম বেরিয়েছে যেখানে দেখানো হচ্ছে, একটা দেখানো হবে একটা যে সব থেকে ভিলেন ক্যারেক্টার, তাকে দেখানো হবে মাথায় তিলক কাটা আছে, বড় একটা ওং ঝোলানো আছে। আর একটা যে সব থেকে অত্যাচারিত সেই ধরনের একটা মুসলিম ক্যারেক্টার। তোমার মনের মধ্যে এটা ঢুকিয়ে নেওয়া হবে যে গেরুয়াধারী, মাথায় তিলক দেওয়া লোকটা তুমি যাকে দেখবে সেই যেন সমাজের ভিলেন। এটা বহু বছর ধরে এরা করে গেছিল। এবং তারপর যেটা হয়েছিল, যেটা তথাগত একটা খুব ভালো কথা বলে যে, আমি এটা শুধু তোমার সিনেমার লাইনের ক্ষেত্রে বললাম, নাটক বলো, কবিতা বলো, যে কোনো কিছু জনসংগঠন বলো, যা কিছু বলো, এই টিপিক্যাল আল্ট্রা লেফট যেটা করেছিল যে সেখানে সম্পূর্ণভাবে বাংলার যে একটা গরিমা আছে, হিন্দুত্বের যে কনসেপ্ট এসেছিল বাংলা থেকে কিন্তু। বাঙালি ভদ্রলোকের কনসেপ্ট, যে প্রথম হিন্দুত্ব টার্মটা যিনি এনেছিলেন, সেই যে আমাদের একটা পাস্ট, স্পিরিচুয়াল পাস্ট, এখানে পরমহংস যোগানন্দজি থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এই যে নেতাজি, এই পুরো ব্যাপারটা আমাদের যে একটা স্ট্রং হিন্দু স্পিরিচুয়াল পাস্ট আছে, সেটাকে কমপ্লিটলি ভুলিয়ে দিয়ে এরা এমনভাবে একটা জায়গায় নিয়ে এসেছিল আমাদের গান, কবিতা, নাটক, সিনেমা সবকিছুতে, যেন হিন্দু শব্দটা একটা গালিতে পরিণত হয়েছিল। এবং যেটা আমি বললাম যে যে কোনো জায়গায় গেরুয়া রংটার সঙ্গে তোমার মধ্যে একটা বিতৃষ্ণা, যেন গেরুয়ার মানেই তোমার ভেতরে কেউ একটা কিছু ভুলভাল কাজ করছে, একটা কিছু আছে। আর তার উল্টো দিকে যেভাবে সূক্ষ্মভাবে ইসলামকে এবং মুসলিমদেরকে এবং মুসলিম ক্যারেক্টারগুলোকে এমনভাবে দেখানো যেন সমস্ত কিছু হিরো তারাই। তো এটা করেছিল এরা। কিন্তু তারপর যেটা তৃণমূল করলো, যেটা 15 বছরে, যেটা যেরকম আমি বলছিলাম, যেটা বলা হয় যে 34 বছরের সব থেকে বড় স্টুডেন্ট ছিল মমতা ব্যানার্জি, আউটকাম অফ 34 ইয়ার অফ মিসরুল ওয়াজ মমতা ব্যানার্জি। ঠিক সেরকম তৃণমূলের 15 বছরের বেস্ট প্রোডাক্ট হলো পরমব্রত থেকে শুরু করে নচিকেতা, কবির সুমন, বা তোমার এই এই ধরনের সায়নী, বা তোমার এই স্বস্তিকার মতো লোকজন, যারা বুঝতে পেরেছিল যে তৃণমূলের কনসেপ্টটা ছিল খুব ইজি। একটা হলো ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করবে, তোমার মধ্যে একটা ভয় ঢোকাবে, কিছু লোককে বেনিফিশিয়ারি বানাবে যারা ওখান থেকে কাটমানি পাবে। আর বাকিদেরকে কি করা হবে, খুব একটা তোমার, আমাদের টেকনোলজিতে একটা কথা বলা হয়, লিস্ট পাথ অফ রেজিস্ট্যান্স, মানে যত সহজে তুমি তোমার সিদ্ধি লাভ করতে পারো। সেই সিদ্ধি লাভটা কি? সিদ্ধি লাভটা হলো গিয়ে তুমি নির্লজ্জের মতো চটি চেটে নাও, নির্লজ্জের মতো মেরুদণ্ড বেচে দাও। এই যে পরমব্রত টাইপের লোকের এবং সবার দেখবে আজকে সেম টেমপ্লেট। একটা কথা বলছি, আমাদের জোর করে করা হয়েছিল, যেন তারা দুধের শিশু, তারা কিছুই বলতে পারতো না। আচ্ছা, যারা যেসব মানুষগুলো গেল না, যারা এই নির্লজ্জ নোংরা মানে অত্যাচারিত তৃণমূল সরকারের সঙ্গে 15 বছর দাঁড়ালো না, তাদের উপরে চাপ ছিল না? তাদের উপরে তো চাপ ছিল, তারা তো যায়নি। তোমরা গেছিলে কারণ তোমাদের ওখান থেকে ফায়দা নেওয়ার ছিল। বলে না সুবিধাবাদী, আজকে সুবিধাবাদ, তাই সুবিধাবাদীরা সোচ্চার। তো এইটাই হলো এই পরমব্রত টাইপের মানুষদের। ও গিয়ে ওর বাচ্চার মুখে ভাতে, ছেলের মুখে ভাতে মমতা ব্যানার্জিকে ডেকে মুখে ভাত করছে। আর যখন এনআরসি সিএ এসেছিল বাংলাদেশ থেকে অত্যাচারিত হিন্দুদেরকে বাঁচানোর জন্য, সিএ, সেটাকে নিয়ে আমরা কাগজ দেখাবো না, সেটাকে মিক্স করে দিল এনআরসির সাথে। সব মানে কত বড় এরা মানে ধড়িবাজ এবং কত বড় নিজেদেরকে বুদ্ধিমান ভাবে। এই যে এটা হলো টিপিক্যাল এলিটিস্ট, বুঝলে? এরা হলো এলিটিস্ট। এরা মনে করে এরাই শুধু শিক্ষা, এরাই হায়ার এডুকেটেড, এরাই ইন্টেলেকচুয়াল। আর বাকি যারা অন্য
অন্য কিছু বলবে, তারা যেন গোয়া আর গোবিন্দ, তাদের কোনো আইডিয়া নেই। সো এই এলিটিস্ট মনোভাব এরা করেছিল, এবং শুধু তাই করেনি, বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস এরা এই 15 বছরে টলিউডটাকে একদম এমন করে দিয়েছিল যে বিজেপি বা ন্যাশনালিস্ট আইডিওলজি যে কাছাকাছি থাকে তারা কোনো কাজ পাবে না, তারা কমপ্লিট বুলি হবে, তাদেরকে বার করে নেওয়া হবে। আমি সেদিন শুনছিলাম ইপমার ওখানে একটা মেয়ে বলছিল, তোমার টেকনিশিয়ান, ওর মা মারা গেছে, তাকে আগে বলা হয়েছে মাকে কোনো হসপিটালে নেওয়া হবে না কারণ তুই আমাদের বিরুদ্ধে কিছু বলেছিলিস। মা মারা যাওয়ার পর সে ফোন করে বলেছে মা লাশটাকে আমাকে দাহ করতে হবে, বলেছিল তাহলে কি ওটাকে তোর মানে বেনামি লাশ করে পাঠিয়ে দেওয়া যায়। এই এদের যে হিংস্রতা, ইয়াহিয়া খান বা অপারেশন সার্চলাইট বা তোমার যে বাঙালি হিন্দুদের গ্রেট ক্যালকাটা কিলিংকেও হার মানায়। তারপরে এরা করেছিল, এটা তো মোটা দাগের, এরা মানে খুবই মানে মানে কি বলবো, তৃণমূলের মতো পার্টি, এরা একটা কমপ্লিট এক্সপ্যানশনিজম, মানে অটো অটো স্ট্যান্ড থেকে শুরু করে নাটক, সিনেমা, গান, সবাইকে দলদাসে, পুলিশ সবাইকে দলদাসে পরিণত করেছিল। যারা আজকে বড় বড় কথা বলছে, দেখানোর চেষ্টা করছে তারা কিছু বোঝে না, তারা কি ভাবে, তারা তো নির্বাচনের মঞ্চে উঠে যা তা কথা বলেছিল মোদিজির নামে, বাংলার ন্যাশনালিস্ট নামে, হিন্দুদের নামে, কবির সুমন টাইপের লোকেরা কি ভাবে আজকে বলছে আমি তো তৃণমূল নই। আমার এখনো মনে আছে ভদ্রলোক কনভার্ট হওয়ার কদিন পরে, সপ্তাহখানে পরে, আমি ঘটনাচক্রে ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম, ও ব্যাঙ্গালোরে এসে পানি বলেছিল, জল বলেনি, ভাবো, নিজের ইসলামিক আইডেন্টিটি দেখানোর জন্য। আমি এখানে অনেক লোকের কাছে কথা শুনেছি, শেষ কয়েক বছর নাকি বাংলা ইন্ডাস্ট্রি চলছে, বাংলাদেশের প্রাণ বলে একটা ব্র্যান্ড আছে, তুমি দেখবে বিভিন্ন জুস ফুস এসবের কথা বলা হয়, ওরা নাকি পুরো ইন্ডাস্ট্রিটা চালাচ্ছে। সেই জন্য তুমি দেখবে সমস্ত সিনেমাগুলোতে সিরিয়াল, সবকটা সিরিয়ালের মেন থিম হলো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। শুধু সেই থিম ওরা বেঁচে গেছে এতদিন ধরে। তারপরে, এবং শুধু তাই নয়, তারপরে ধীরে ধীরে ওরা কি শুরু করলো, ওরা সিরিয়ালের মধ্যে দেখানো শুরু করলো যে শাশুড়ি মাকে বলছে তুমি লক্ষ্মীর ভান্ডার পাও না, মানে তৃণমূলের স্কিমগুলোকে পুশ করা। আমাদের কাউকে, রাষ্ট্রবাদী কারো যদি একটু মানে দূর দূরান্ত কোনো রাষ্ট্রবাদী কানেকশন থাকে, তাদেরকে কমপ্লিটলি পথে বসিয়ে দেওয়া, রাস্তায় বসিয়ে দেওয়া, যাতে কিচ্ছু ভাবে এদের মানে কোনো কাজ না পায়। আর তারপর নিয়ে চালিয়ে গেল মমতার প্রতিবাদী মঞ্চে এদেরকে নিয়ে আসা, 21শে জুলাইয়ের নাটক, কিভাবে পুরো ইন্ডাস্ট্রিটাকে এখন এমন হয়ে গেছে, আমি তোমায় বলতে পারি, আমার লোকজনের সঙ্গে এখানে রাস্তায় মাঠে ঘাটে কথা হয়, সবাই বলছে এই পুরো ইন্ডাস্ট্রিটার প্রতি এদের বিতৃষ্ণা এসে গেছে। বলছে এটাকে 2 বছরের জন্য চোখের সামনে আনিস না। এর পুরো দায় হলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অরূপ বিশ্বাস টাইপের লোকজনকে। আর অরূপ বিশ্বাসকে তাদেরকে কে এম্পাওয়ার করেছিল? এই মমতা ব্যানার্জি টাইপের লোকজনই এম্পাওয়ার করেছিল। কিন্তু আজকে তাদের মানে হাটে হাড়ি ভেঙেছে। সে তোমার এই পরম থেকে তুমি লিখছো রোগরে দেব, আমাদের ছেলে মেয়েরা এতগুলো 7,000 আমাদের মা বোন রেপ হয়েছিল, বাঙালি হিন্দু মেয়ের ছেলে মেয়েদের বাবা মা মারা গেছে, অভিজিৎ ছেলেটার বাড়িতে তাকে নৃশংসভাবে মারাই হয়নি, তার কুকুরকে থেতলে মারা হয়েছে। কি ধরনের বড় বড় কথা বলে স্বস্তিকা, ও নাকি মানে বিরাট কুকুর প্রেমী, এতে লজ্জা লাগে না? এরা সবাই এরা 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 হলো বাঙালি হিন্দু। দেখো আমাদের এই ভোটে জয় হিন্দু বাঙালির ইউনিটির জয়, আমাদেরকে এই জয় কেউ পাইয়ে দেয়নি, নাকি কোনো আরমান নকশাল, নাকি কোনো এলিটিস্ট আমাদের এই পাইয়ে দেয়নি। এবং আমরা সবাই কোটি কোটি বিজেপি তথা ন্যাশনালিস্ট যারা আছি, আমরা হলাম ওয়াচ ডগ, আমরা এখানে গেটের সামনে দারোয়ান হয়ে দাঁড়িয়ে আছি, এবং দেখবো আমরা যে এই ধরনের কেউ যাতে নাম হঠাৎ করে বিজেপি না হতে পারে এবং এখান থেকে কোনো ফায়দা না তুলতে পারে। এই যে জয়, এবং এবার যে ইলেকশন বা নির্বাচন ছিল, এটা নর্মাল ইলেকশনের অনেক ওপরে ছিল, এটা আমাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ ছিল। দেশ বিদেশ থেকে লোকজন ছুটে এসেছিল আমাদের ধর্ম জাতি ভূমিকে বাঁচানোর। আমরা এই ধরনের কোনো সুবিধাবাদী এরকম কমপ্লিটলি যে মানে যারা এই স্কাম ব্যাগস যাদেরকে ইংরেজিতে বলা হয়, তাদেরকে আমরা কোনোভাবে এই পার্টির সঙ্গে যুক্ত হতে দেবো না। দাদা, এই যে অতি প্রতীক্ষিত জয় বললেন এবং টলিউড যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিছুদিন আগেই জানা গেছে যে এই টলিউডে কিন্তু ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীরের টাকাও খাটতো, এবং যে জয় বললেন ফলতাতেও গেরুয়া ঝড় আমরা দেখতে পাচ্ছি। একদম। ঠিক তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেল একটি পোস্ট করে লেখেন যে 4 মে তো 3টে 3:30 পর্যন্ত সেকেন্ড এবং ফোর্থ রাউন্ডের গণনা হচ্ছিল। এত তাড়াতাড়ি কি করে ফলতার গণনা শেষ হয়ে গেল এবং রেজাল্ট বেরিয়ে গেল? দেখো খুব ভালো তুমি কানেক্টটা করলে, এক্স্যাক্টলি তুমি ভাবো, তার মানে কালো টাকা সাদা করার জন্য তার কাজ করতো প্রায় টলিউড, সেটাই জানা যাচ্ছে রাইট, যে পুষ্পা বড় বড় কথা যে আমি ঝুঁকবো না, আমি আমি কয়েকদিন আগে কি একটা বললো আল্লু অর্জুন নাকি ওর নামে কেস করতে চলেছে, কারণ পুষ্পার ব্র্যান্ড যেটা ছিল ঝুঁকবো না, সেটা হয়ে গেছে আর দাঁড়াবো না। তো সেই জন্য ওর নামে তো এখন শোনা যাচ্ছে আল্লু অর্জুন নাকি কেস করতে চলে। যাই হোক, মেন যেটা ব্যাপার হলো যে অভিষেক ব্যানার্জির একটু একটু দুবার ভেবে কথা বলা উচিত। ওর উদ্ধত্ত এখনো যায়নি, সবকিছু হারিয়েছে, বাংলার মানুষের আজকে সব থেকে দুটো ঘৃণ্য নাম হলো মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। এত কিছু হওয়ার পরেও
যে তারা আজকে যেটা সেই উনার এটা বুঝতে পারছেন না যে আগেরবারে ইলেকশনে যখন হয়েছিল সেটা 294টা আসনের ভোট হয়েছিল এবং তার এতগুলো কাউন্টিং ছিল। এখানে জাস্ট একটা কাউন্টিং। তো অবভিয়াসলি তাড়াতাড়ি শেষ হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2, যে এটা যেটা আমি তো বলব একটা বিরাট বড় এখানে ইনভেস্টিগেশন হওয়া উচিত। ৭ লক্ষ ভোটেও কিভাবে জিতেছিল। তার মানে বোঝা যাচ্ছে ওখানে হিন্দুদেরকে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে না আসতে দিয়ে, ভোট না দিয়ে কিভাবে ওখানে কি চালানো হয়েছিল। যেই নির্বাচন কমিশন ঠিকভাবে ভোটটা করলো, তোমার কাছে রেজাল্ট। এবং ওখানকার হিন্দুদের কাছে, ফলতার হিন্দুদের কাছে এটা মানে ভাবা যায় না, এটা ওদের কাছে মানে 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 সত্যিকারের অক্সিজেন, সত্যিকারের স্বাধীনতার আনন্দ। কারণ এদেরকে যেভাবে ওরা, ও কি করেছিল অভিষেক ব্যানার্জি টাইপের লোকজন, এরা ওরা করেছিল ওই জাহাঙ্গীরের মতো বেশ কিছু ওখানকার একদম দাগি ক্রিমিনাল, মুসলিম ক্রিমিনালদেরকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে ওখানকার প্রায় 70% যেখানে হিন্দু বাঙালি, তাদেরকে একদম চেপে দেওয়া হয়েছিল। তাদের কোনো ক্ষমতা ছিল না, তাদেরকে ভয় দেখিয়ে ভোট না দিতে দিয়ে শেষ করে দেওয়া যেটাকে বলে। আর তারই প্রতিফলন হয়েছে মানুষের যখন ভোট বাস্কে পড়েছে। দেখো মানে ঠ্যাকরার ঠুকঠুক আর কামারের এক ঘা, সেটা হলো ফলতার হিন্দু বাঙালিদের। আমি একটা ফেসবুকে পোস্টও করেছিলাম। মমতা ব্যানার্জি বলেছিল যদি একটা কমিউনিটি এক হয় না কি হয়, যে একটা কমিউনিটি এক হলে কি হয় সেটা দেখিয়েছে ফলতা। ফলতায় 100% প্রায় হিন্দু ভোট পেয়েছে বিজেপি, আর সেই জন্য এই বিশাল জয়। এবং এইটা, এই পুরো ইলেকশনটাই এবার দেখিয়েছে একটা কমিউনিটি এক হলে কি হয়। সেটা আপনার দুধেল গাইয়ের কোনো কমিউনিটির ব্যাপার নয়, এটা হলো হিন্দু বাঙালিদের ইউনিটি। বাট এখানে আমি আরেকটা কথাও বলবো, মমতা ব্যানার্জি আরেকটা যেটা করেছে, মমতা ব্যানার্জি বাংলায় হিন্দু মুসলিম সম্পর্ক একদম মাটিতে নামিয়ে দিয়েছে। তার একটাই কারণ, দেখো যে কোনো সম্পর্ক, যে কোনো রিলেশনশিপ একটা ব্যালেন্সের উপরে হয়। মমতা ব্যানার্জির একদম মানে নির্লজ্জ তোষণের রাজনীতি যেটা করেছে, হিন্দু বাঙালিদেরকে কমপ্লিটলি একদম এক কোনায় ঠেলে দিয়েছে। তুমি দেখো শুভেন্দুদা এলো, নতুন সরকার হলো, আমরা কি বললাম যে ভাই তোমরা তোমাদের মতো মসজিদে বসে নামাজ পড়বে, জুম্মাবারে যা করার করবে, বাট রাস্তায় কেন? রাস্তায় করার তো ওটা কোনো সিভিলাইজ কান্ট্রিতে, সিভিলাইজ সোসাইটিতে হতে পারে না। ওরাও মেনে করেছে। কিন্তু এই সামান্য কথাটা বলার ক্ষমতা ছিল না। হেলমেট পরতে হবে, শুধু তুমি টুপি পরে বেরোবে তা তো হবে না। একটা সিকিউরিটি, তো কালকে হলে তোমারও অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা বলা। তুমি আজকে দেখছো লোকজন বলছে যে হট করে মানে হেলমেটের, মানে হেলমেটের সেল বোধহয় এখন বেঙ্গলের নাম্বার 1 চলছে। তার একটাই কারণ যে তোমাকে কথাগুলো বলতে হবে। এয়ারপোর্ট প্রায় 130 বছর ধরে নাকি একটা মস্ক ওখানে থাকার জন্য এয়ারপোর্টের এক্সপেনশন হচ্ছে না। এই 34 বছরের সিপিএম গভর্নমেন্ট, তার আগের সরকার 15 বছর তৃণমূল সরকার, জাস্ট তাদের নির্লজ্জ তোষণের জন্য, এটাও এটা নর্মাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। মস্কটাকে অন্য জায়গায় সরানো হবে, সে মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, তার জন্য কেন এয়ারপোর্ট কেন থেমে থাকবে? কিন্তু সেটা বলারও সৎসাহস এদের কোনোদিনও ছিল না। তো সেটাই আমি বলছি, এবার এসে ফাইনালি হিন্দু মুসলিম সম্পর্ক একটা ব্যালেন্সের জায়গায় এসেছে। এবং আমরা হিন্দুরা সনাতন সংস্কৃতি, আমাদের ধর্ম, আমরা অদ্বৈত বেদান্তিতে বিশ্বাস করি। আমরা মানুষ এবং সবাইকে নিয়ে চলতে বিশ্বাস করি। যখনই হিন্দু সমাজ শক্তিশালী হয়েছে, তার হাতে ক্ষমতা এসছে, সেখানে মুসলমানও সব থেকে মানে রামরাজ্য সুখ পেয়েছে, এবং সেটাই হতে চলেছে বাংলায়। কিন্তু এই ক্ষমতার দরকার ছিল। এটা হলো সবকা সাথ সবকা বিকাশ, বা ডেভেলপমেন্ট ফর অল, অ্যাপিজমেন্ট ফর নান। আর মমতা ব্যানার্জির মডেল ছিল দুধেল গাই মডেল। সেই দুধেল গাই মডেল আর ফলতা মডেল আর ডায়মন্ড হারবার থেকে চেঞ্জ হয়ে ওটা হয়ে গেছে হারবার মডেল। এবং তারই দেখা মিলেছে ফলতায়। আমার প্রণাম বাংলার হিন্দু সমাজকে, মা বোনেদের, যারা বাড়ি থেকে বেরিয়ে এসে এই এই ধরনের দস্যু, যে ধরনের অভিষেক ব্যানার্জি টাইপের লোকজন যারা শেষ করে দিয়েছে বাংলাটাকে, বা তার পিসি, তাদের মুখে একটা চপেটাঘাত পড়েছে। নতুন বাংলা, নতুন সূর্য উদয়, এবং ফলতা তার দিক দেখালো। 207 থেকে 208 হওয়া আর যাই হোক, বাট ফলতা কিন্তু নতুন ভাবে আবার জোকার খুব কাছে, আই এম ক্যালকাটা, ওখানে স্বামীনারায়ণ মন্দির, ওখানে কত ভালো ভালো জায়গা, কত ভালো কিছু হতে পারে। জাস্ট এই রাহুর দশা থেকে কাটিয়ে বেরোলো। ঠিক যেরকম টলিউড বেরোলো, দুটোই দক্ষিণ কলকাতার কাছাকাছি জায়গা। একটা টলিউড আর একটা টালিগঞ্জ, আর এদিকে ফলতা। দুটোকে তুমি কানেক্ট করলে কিভাবে মানে জাহাঙ্গীরের মতো লোকেদের টাকা ওখানে হয়েছিল। বাট এই যে দিস ইজ আওয়ার গুড টাইম, বুঝলে, বাংলার রাহু মুক্ত হয়েছে এবং এখান থেকে আমরা শুধু ভালোই দেখতে পারবো। 2 সপ্তাহে আমাদের সবার প্রিয় শুভেন্দু অধিকারীদা দেখিয়েছে। অনেকে বলছে যেন নায়কের অনিল কাপুরকে লাগছে, সত্যিই তাই। এত পরিবর্তন 2 সপ্তাহে, এক একটা যে, এবং একটা মাইনিউট ডিটেল, একটা বাচ্চার ব্যাগের সাইজ কি হবে, কতটা ভারী হয়, সেটার কথাও উনি বলছেন। আবার এটার কথাও বলছে যে রাস্তায় বসে কয়েকদিন পরে বকরি ঈদ আসবে, এইভাবে মানে মানে তোমার যেগুলো ইল্লিগাল স্লটার হাউস চলবে না, এই করা যাবে। সো হি ইজ টেকিং কেয়ার অফ দ্য এন্টায়ার স্পেকট্রাম। আমরা ভীষণভাবে গর্বিত। আমি এবার কলকাতা এয়ারপোর্ট থেকে নেমে কলকাতা থেকে মানে এয়ারপোর্ট থেকে গড়িয়ে আসার সময় দেখলাম, আগে নামলেই শুধু দেখতাম ওনার হিজাব পরিহিতা পোস্টার চারধারে, আর সবাইকে বলছে হজে চলো। কোনো ব্যাপারই নেই, একদম নর্মাল যেরকম হওয়া সেখানে। এবার সেখানে সেই বাংলা ক্লিন, সবাই বলছে দাদা বাংলাটা মনে হচ্ছে শিয়ালদা স্টেশন, সব জায়গায় সব মনে না, শিয়ালদা স্টেশন ক্লিন, রাস্তাঘাটে লোক কম,
সবাই বলছে না, একটা শান্তি, একটা অদ্ভুতভাবে একটা পজিটিভিটি শহরটাতে ফিল করা যাচ্ছে। আমার দারুণ আনন্দ হচ্ছে, সবার ভাল লাগছে। এবং মানে কি বলে, সুজলা শস্য শ্যামলা, এই বাংলা আবার অসতমা সদ্গময় তামসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে। আর আমরা এই নতুন বাংলাকে যতভাবে সম্ভব সবাই হেল্প করব বাংলার নবজাগরণে।